ছাত্রছাত্রী তোমাদেরকে ভালোবাসা জানিয়ে আরেকটা নতুন ভিডিও শুরু করছি আজকে। তো দেখো, যারা আমার ভিডিওগুলো দেখছো তোমাদেরকে বলবো ভিডিওগুলো তোমরা একটু শেয়ার করো। কারণ তোমরা যদি শেয়ার করো ভিডিওগুলো তাহলে কিন্তু আমার নতুন নতুন ভিডিও বানাতে ভালো লাগবে। তো আজকে তোমাদের নতুন একটা যে ভিডিও নিয়ে আলোচনা করব, আশা করি থাম্বনেল থেকে তোমরা বুঝতে পেরেই গেছো। আজকে কিন্তু আমরা কয়লা নিয়ে আলোচনা করব। কয়লা বলতে ভারতের সম্পদ। আগে একটা যে ভিডিও বানিয়েছিলাম, তো সেই ভিডিওটাতে কিন্তু আমি ভারতের বিভিন্ন সম্পদের সংজ্ঞা দিয়েছিলাম। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কি, কয়লা সম্পদ, ভারতে কোথায় কোথায় কয়লা পাওয়া যায়, কয়লা কি কাজে ব্যবহার হয়, কয়লা শ্রেণী বিভাগ। তাহলে ভিডিওটা কিন্তু স্কিপ যদি করো তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে পারবে না। আর আরেকটা কথা বলি, তোমরা অনেকেই ভাবছো হয়তো আমি ক্লাস 9-10-এর উপর ডিপেন্ড করে ক্লাসগুলো তৈরি করছি, আসলে তা না। দেখো, তোমরা যে এক্সামই দাও না কেন, মানে 9, 10, 11, 12 ভূগোলের কথা বলছি না, তোমরা ধরো কোনো একটা চাকরি বাকরির জন্য পরীক্ষা দেবে। তো ম্যাক্সিমাম জায়গাতে দেখবে যে জেনারেল স্টাডি যেখানে থাকে সেখানে কিন্তু ভারতের সম্পদ চ্যাপ্টারটা থাকে। তাহলে এই ভিডিওটা কিন্তু সকলের জন্য জানার বিষয়, কারণ আমি রিসেন্টলি ইউটিউবটা একটু চেক করে দেখলাম যে স্টুডেন্ট লেভেলের ছেলেমেয়েরা, মানে যারা স্কুল লেভেলে তারা দেখছে, বাকি যারা আছে তারা একটু কম দেখছে। তো তোমাদের কাছে বলো, তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের যে দাদা দিদিরা আছে তাদেরকেও দেখার জন্য রিকোয়েস্ট করবে। যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু আমি আরো এত সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করব। যাই হোক, তাহলে আজকে আমি সরাসরি আলোচনায় চলে যাই। তাহলে আজকে আমি কি আলোচনা করব বললাম, কি ভারতের কয়লা সম্পদ। তো দেখো, ভারতের কয়লা সম্পদ আলোচনা করতে গেলে আগে আমাকে জানতে হবে কয়লা আমাদের কি কি কাজে লাগে। তো যারা আমরা গ্রাম বাংলাতে একটু আগে থেকে থাকি তারা জানি যে কয়লা কিন্তু আমাদের প্রথম হচ্ছে জ্বালানি, মানে রান্নার কাজে লাগে। এবার কয়লা কি শুধু জ্বালানির কাজে লাগে? আসলে তা না, দেখো কয়লা কিন্তু অনেক ধরনের কাজে লাগে। তাহলে আমার আগে জানতে হবে কয়লার শ্রেণী বিভাগ, কয়লাকে ক ভাগে ভাগ করা যায়। তার উপর ডিপেন্ড করব যে কয়লাকে আমরা কি কি কাজে লাগাতে পারি। দেখো, মেনলি কয়লাকে আমরা চারটে ভাগে ভাগ করতে পারি। চারটে ভাগের মধ্যে ফার্স্ট এক নম্বর হচ্ছে অ্যানথ্রাসাইট, দ্বিতীয় আছে দেখো বিটুমিনাস, তৃতীয় যে ভাগটা আছে লিগনাইট, আর একটা হচ্ছে পিট। এই যে কয়লার শ্রেণীভাগটা দেখতে পাচ্ছ, এটা আমি কিসের উপর ডিপেন্ড করে মেনলি ভাগ করছি? এটা হচ্ছে কার্বনের পরিমাণ, মানে কোনটাতে কতটা পার্সেন্টেজ কার্বন আছে তার উপর ডিপেন্ড করে কিন্তু এই কয়লার শ্রেণীবিভাগগুলো করা হয়। তো অ্যানথ্রাসাইট এটা যেটা বলছি, এটা হচ্ছে ভারতে ভারতে না, যে কোনো জায়গাতেই বলতে পারো। অ্যানথ্রাসাইট কয়লা হচ্ছে সব থেকে উন্নত মানের কয়লা, মানে যে কয়লাতে মোটামুটি তুমি ধরে রাখো 85% থেকে 95% হচ্ছে কার্বনের পরিমাণ থাকে। অর্থাৎ এই কয়লাতে কিন্তু প্রচুর পরিমাণে কার্বন থাকে। আর এই কার্বন থাকার জন্য কিন্তু এই কয়লাটা কি হয়, প্রচুর পরিমাণে একটু চকচকে হয়, মানে দেখতে সুন্দর হয়, একটু গ্লেজি টাইপের হয়। কয়লা তো সাধারণত গ্লেজি হয় না, কিন্তু এই যে অ্যানথ্রাসাইট কয়লাটা, এটা কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, চকচকে লাগে। আর এটা যদি জ্বালানি, এর তাপন মূল্য কিন্তু অনেক বেশি আর প্রচুর মূল্য, যার জন্য এই কয়লাটা কিন্তু বেশি ব্যবহার হয় না। কিছু কিছু তাপবিদ্যুৎ কেন্দ্রে কিন্তু এই কয়লার ব্যবহার হয়ে থাকে। আর আরেকটা ব্যাপার কি, এটা যেহেতু একটা গচ্ছিত সম্পদ, আমি দেখবে আগের ভিডিওতে গচ্ছিত সম্পদ বলতে বলতে কি বোঝো সেই একটা ভিডিও আমি বানিয়েছি, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো। তাহলে এটা কিন্তু গচ্ছিত সম্পদ তো অবশ্যই, আর এর পরিমাণ খুব কম, যার জন্য এটা কিন্তু খুব কম কাজে ব্যবহার করা হয়। দ্বিতীয় যে শ্রেণীভাগটা আছে বিটুমিনাস, এটাতে তুমি ধরে রাখো কার্বনের পরিমাণ ওই 50% থেকে 85, অর্থাৎ 85% কয়লা থাকে। এই কয়লাটা কিন্তু আমাদের বেশি কাজে ব্যবহার করা হয়। আসলে ভারত বলো বা ভারতের বাইরে বলো, যে কোনো জায়গাতেই বলো না কেন, এই কয়লাটা কিন্তু বেশি পরিমাণে ব্যবহার করা হয়। এর মেন কারণ কি, এই কয়লার উৎস অনেক বেশি থাকে বা এই কয়লার সঞ্চয়টা অনেক বেশি আছে পৃথিবীতে। আর যার জন্য এই কয়লাটার উপর ডিপেন্ড করেই কিন্তু মেনলি আমাদের যে তাপবিদ্যুৎ, মানে আমাদের ঘরে ঘরে ইলেকট্রিসিটি আছে, তো সেই তাপবিদ্যুতের জন্য যে বাষ্প, মানে জলকে বাষ্প করে তো তারপর তো আমাদের তাপবিদ্যুৎ তৈরি হয়। তো সেখানে বাষ্প করার জন্য যে ইসের দরকার হয়, মানে আগুনের যে দরকার হয়, তো তার জন্য সেই তাপন মূল্যের জন্য কিন্তু এই বিটুমিনাস কয়লাটা কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। বা আগেকার দিনে যে ট্রেন ফ্রেন গুলো চলতো সেগুলো কিন্তু অনেকটাই বিটুমিনাস কয়লা সেখানে কাজে লাগানো হতো। আর এই কয়লাটাতে যেহেতু একটু কার্বনের পরিমাণ কম আছে, তো এটাতে কিন্তু ওই অতটা চকচকে থাকে না, কিন্তু প্রচুর কালো বর্ণের হয় আর অতটা কিন্তু শক্ত হয় না। তাহলে এটা গেল আমার দ্বিতীয় বিটুমিনাস। তৃতীয় যে কয়লাটা আছে এটা হচ্ছে লিগনাইট, এটাতে কিন্তু কার্বনের পরিমাণ কিন্তু আরো কম। এটাতে তুমি ধরে রাখো 35% থেকে 50%। হ্যাঁ, তবে হ্যাঁ, আমি যে এই যে পার্সেন্টেজটা বলছি, এটা কিন্তু এক এক বইতে 5-10 একটু হেরফের হতে পারে। যে আমি 35 থেকে 50 বললাম বলে যে সব বইতে 35 থেকে 50ই থাকবে তা কিন্তু নয়। এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তুমি দেখতে পারবে যে বিটুমিনাস যে কয়লাটা, এতে কার্বনের পরিমাণ কিন্তু 35 থেকে 50%। বোঝা গেল? আর এই কয়লাটা যেহেতু একটু কোয়ালিটি কম, তার মানে বুঝতেই পারছো এই কয়লা কিন্তু এই উন্নত মানের তাপবিদ্যুৎ কেন্দ্রে বা অন্য কোনো জায়গাতে কিন্তু কাজে লাগানো হয় না। এটা কোথায় কাজে লাগানো হয়? আমাদের এই যে গৃহস্থলীর কাজে, দেখবে আমাদের বাড়িতে এখন অনেক জায়গাতে আছে যেখানে ধরো গ্যাস অ্যাভেলেবেল নেই, তাহলে সেখানে তো কয়লাতে রান্না হয়। তাহলে সেই কয়লাতে কিন্তু এখন এই লিগনাইট ধরনের কয়লা কিন্তু ব্যবহার করা হয়। তার মানে আমি কিন্তু এটা বলছি না যে বিটুমিনাস ব্যবহার করা হয় না, বিটুমিনাসও ব্যবহার করা হয় আর লিগনাইটও ব্যবহার করা হয়।
তবে অ্যান্থ্রাসাইট কয়লা কিন্তু খুব একটা ঘরোয়া কাজে ব্যবহার করা হয় না। তাহলে আমার 4 নম্বর টপিকসটা কি থাকলো? পিট কয়লা। দেখো এটা এতটাই লো কোয়ালিটির কয়লা, এখানে 35% থেকেও কম কিন্তু কার্বন থাকে। আর এটা কয়লা বললেও ভুল হবে, অনেকে কিন্তু এটাকে কিন্তু কয়লা বলে না, জাস্ট ওই কাঠ পোড়ানোর পরে যেমন তোমাদের কাঠ কয়লা পাওয়া যায়, ঠিক অনেকটা এইরকম। যার জন্য এই পিটের কিন্তু তাপনমূল্য খুবই কম। এটা ওই কিছু কিছু জায়গায় গৃহস্থলী কাজে ব্যবহার করা হয়, কখনো কখনো ওই তাপবিদ্যুৎ কেন্দ্রে সামান্য কিছু কাজে ব্যবহার করা হয়, কারণ এখান থেকে কিন্তু সেই পরিমাণে কিন্তু তাপন মূল্য পাওয়া যায় না। তাহলে এই ছিল আমাদের 4টে কয়লার শ্রেণীবিভাগ। 4টে তাহলে কি কি বললাম? এক অ্যান্থ্রাসাইট, 2 নম্বর হচ্ছে বিটুমিনাস, 3 নম্বর হচ্ছে লিগনাইট, আর 4 নম্বর হচ্ছে পিট। তাহলে এই 4টে সংজ্ঞা বা 4টে পয়েন্ট খুব ভালো করে দেখে নাও। এইবার আমরা যাব যে ভারতের কোথায় কোথায় কয়লা পাওয়া যায়। আর তার আগে আমাদের আর একটা টপিক আলোচনা করতে হবে, সেটা হচ্ছে দেখবে যারা ভূগোল বইটা ভালো করে পড়েছো, মানে যদি কারো যদি কলেজে যদি গ্রাজুয়েশন লেভেল থাকে, তো সেখানে সিলেবাসে কি ছিল, বিভিন্ন যুগগুলো ভাগ করা যায়, মানে পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত তার অনেকগুলো যুগে ভাগ করা যায়। তো তার মধ্যে মেন দুটো যুগের মেন যে কয়লা, সেই দুটো যুগের কয়লাই কিন্তু আমরা ভারত ভারতবর্ষে বেশি পেয়ে থাকি। তাহলে সেই দুটো যুগের কয়লা নিয়ে কিন্তু আমি এবার বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা এবার কি আলোচনা করব বললাম? আমরা আলোচনা করব হচ্ছে যে যে যুগগুলো বলেছিলাম যে ভূগোলে কি আছে, যবে থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে তবে থেকে আজ পর্যন্ত অনেকগুলো না যুগ আর উপযুগে ভাগ করা হয়েছে। তো তার মধ্যে মেনলি দুটো যুগের কয়লা কিন্তু আমাদের ভারতবর্ষে বেশি দেখা যায়। সেই যুগ কি কি যুগ? সেটা একটা হচ্ছে গন্ডনা যুগ, আর একটা হচ্ছে টারশিয়ারি যুগ। তাহলে এই দুটো যুগেরই কিন্তু মেনলি কয়লা ভারতবর্ষে পাওয়া যায়। আচ্ছা, আর একটা এই ভিডিওর মাঝখানে একটা কথা বলে রাখি, তোমরা যারা এই ভিডিওগুলো দেখছো তোমাদেরকে আমরা বারবার বলছি যে আমাদের ইউটিউব চ্যানেলটা আছে অল ইউ নিড। এখনো যারা চ্যানেলটা শেয়ার করোনি বা লাইক করোনি, তাদেরকে বলবো চ্যানেলটা অবশ্যই লাইক করবে। তো দেখো, গন্ডানা যুগের যে কয়লা সেটা ভারতবর্ষের কোন কোন স্থানে পাওয়া যায় এটা আমাকে ভালো মতো মনে রাখতে হবে। তাহলে প্রথমে দেখো, আমরা যারা বর্ধমান জেলাতে বাস করি তারা কিন্তু আমরা দামোদর নদীটা খুব ভালো মতোই জানি। তাহলে এই যে দামোদর উপত্যকা, মানে দামোদর যে নদী, এই দামোদর নদীর উপত্যকার উপর ডিপেন্ড করে দেখো ঝাড়খণ্ডের ঝরিয়া, বোকারো, গিরিডি, এই 3টে জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়। আর রানীগঞ্জ, আসানসোল, আর হচ্ছে মেজিয়া, এটা হচ্ছে আশা করি পশ্চিমবঙ্গের মধ্যেই মেনলি পাওয়া যায়। দেখো এইগুলো রানীগঞ্জ, আসানসোল, এই নামগুলো তোমরা অবশ্যই শুনেছো। তাহলে এই দুটো স্থানে কিন্তু প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়। তারপর দেখো দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে সোন নদী বলে যেটা আছে, সোন উপত্যকা। তাহলে সেই সোন উপত্যকাতে ঝিলিমিলি আর হচ্ছে চিরিমিরি, এই যে দুটো জায়গা, এই দুটো স্থানে কিন্তু প্রচুর পরিমাণে ভারতে কিন্তু কয়লা পাওয়া যায়। এরপর একটা দেখো মহানদী উপত্যকা, এই মহানদী উপত্যকাতেও কিন্তু প্রচুর পরিমাণে কয়লা আছে। সেটা হচ্ছে কোথায়? ওড়িশার তালচে আর সম্বলপুর। এই তালচের কিন্তু একটা মানে বিখ্যাত কয়লা খনি, এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়। আর তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো, মানে আগের ভিডিওতে আমি যেখানে সম্পদ নিয়ে আলোচনা করেছি, সেখানে কিন্তু আমি বারবারই বলেছিলাম দেখবে যে আমাদের যে ভারতবর্ষে যে মেন নদী আছে, সেই নদীর তলাতে কিন্তু প্রচুর কয়লা আছে, কিন্তু সেই কয়লাগুলো কেন তোলা হয় না? সেই কয়লাগুলো যদি তোলা হয় তাহলে নদীর গতিপথ নষ্ট হয়ে যাবে। যেমন এই যে দামোদর নদী উপত্যকা থেকে এই অঞ্চলগুলো থেকে তো কয়লা তোলা হচ্ছে, কিন্তু দামোদর নদীর তলাতে কিন্তু আরো কয়লা সঞ্চিত আছে। এবার সেখান থেকে যদি কয়লাগুলো তোলা হয় তাহলে দামোদর নদীটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে কিন্তু এই কয়লাগুলো তোলা হয়। নেক্সট দেখো গোদাবরী নদী উপত্যকা, এখানে দেখো তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, সিঙ্গারেন, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কয়লা উত্তোলন করা হয়ে থাকে। তাহলে এই যে 4টে নাম আমি লিখেছি দেখো, দামোদর উপত্যকা, সোন উপত্যকা, মহানদী উপত্যকা, আর হচ্ছে গোদাবরী উপত্যকা। ভারতবর্ষে আরো স্থান আছে, তবে এই 4টে স্থান থেকে কিন্তু বেশি পরিমাণে এই গন্ডনা যুগের কয়লা পাওয়া যায়। নেক্সট আরেকটা কি বললাম আমি? টারশিয়ারি যুগ। এই টারশিয়ারি যুগের কয়লা কোথায় কোথায় তাহলে পাওয়া যায়? একটা আছে দেখো অসমের মাকুম, নাজিরা, জয়পুর, এই 3টে জায়গা হচ্ছে অসমে। অরুণাচল প্রদেশে আছে দেখো নামপুক আর হচ্ছে নামচিক, এই দুটো জায়গাতে কিন্তু এই কয়লাগুলো প্রচুর পাওয়া যায়। পশ্চিমবঙ্গের দার্জিলিং এর পার্শ্ববর্তী এলাকাতে কিন্তু এই টারশিয়ারি যুগের কয়লা পাওয়া যায়, যদিও দার্জিলিং থেকে সেই পরিমাণে কিন্তু কয়লা উত্তোলন করা হয়ে থাকে না। আর কেরলের ভারকালা অঞ্চল থেকেও কিন্তু প্রচুর পরিমাণে কয়লা উত্তোলন করা হয়ে থাকে। তাহলে এখানে আমার আলোচনার বিষয় কি ছিল, যে ভারতবর্ষে কোন দুটো যুগের কয়লা বেশি পাওয়া যায়? তাহলে কোন দুটো যুগ পেলাম? একটা হচ্ছে গন্ডানা যুগ আর একটা হচ্ছে টারশিয়ারি যুগ। এইবার আমরা ডিটেলস আলোচনা করব যে ভারতবর্ষের কোন কোন রাজ্য থেকে কতটা পরিমাণ কয়লা উত্তোলন করা হয়ে থাকে। তাহলে দেখো আমি আগেই বলেছিলাম কি ভারতবর্ষে কিন্তু মেনলি দুটো যুগের কয়লা পাওয়া যায়। সেই দুটো যুগ কি কি বলেছিলাম? একটা হচ্ছে গন্ডানা যুগের কয়লা আর একটা হচ্ছে টারশিয়ারি যুগের কয়লা। তো দেখো আমরা এবার যেটা আলোচনা করবো বোর্ডে, সেটা হচ্ছে গন্ডানা ল্যান্ডের যুগের যে কয়লা, সেটা আমরা এবার আলোচনা করব। দেখো
আমি এখানে একটা পরপর সাজিয়ে সিরিয়াল বাই দেখো তৈরি করেছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি 2018 সালের ডেটা, এখন অলরেডি 2024 সাল চলছে। তাহলে দেখো ডেটা কিন্তু 3 বছর 4 বছর পুরনো হয়। তো সেই ডেটাতে একটা মেন ব্যাপার কি, এই যে প্রথম স্থান আর দ্বিতীয়, আমি 1 নম্বরে ছত্তিশগড় রেখেছি আর 2 নম্বরে কিন্তু ওড়িশা রেখেছি। এটা কিন্তু কোনো কোনো যদি পুরনো ডেটা থাকে বা আগে পরে যদি ডেটা থাকে, তো সেখানে দেখবে ওড়িশা 1 নম্বরে, ছত্তিশগড় 2 নম্বরে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোমরা যদি কোনো আপডেট ডেটাগুলো দেখো, তাহলে সেখানে কিন্তু এই ছত্তিশগড় কিন্তু 1 নম্বরে থাকবে কয়লা উত্তোলনে, অর্থাৎ প্রথম স্থান ভারতবর্ষে। তো দেখো সব থেকে বেশি ভারতবর্ষে যে কয়লা উত্তোলন করা হয়ে থাকে সেটা হচ্ছে ছত্তিশগড় রাজ্যে। সেখান থেকে কতটা কয়লা তোলা হয় বছরে? 143.85 মিলিয়ন টন। এটা কিন্তু একটা বাৎসরিক হিসেবে। আচ্ছা, ছত্তিশগড়ের কোথা থেকে কয়লা তোলা হয় মেনলি? একটা হচ্ছে সোনাহাট, ঝিলিমিলি, আর একটা কি বললাম, কোরবা। তাহলে এই 3টে অঞ্চল থেকে প্রচুর পরিমাণে কয়লা উত্তোলন করা হয়ে থাকে। অর্থাৎ ভারতবর্ষে কয়লা উত্তোলনে তাহলে প্রথম স্থান কোনটা? ছত্তিশগড় হচ্ছে প্রথম স্থান। দ্বিতীয় পজিশনে যাচ্ছি, দেখো দ্বিতীয় কি আছে? ওড়িশা। তাহলে ওড়িশা থেকে বাৎসরিক কত পরিমাণে কয়লা উত্তোলন করা হয়ে থাকে? 139.36 এত মিলিয়ন টন। এখানে কোথায় কোথায় কয়লা খনি আছে? তালচের, রামপুর, আর একটা হচ্ছে ঝাড়সুগুডা। এই 3টে অঞ্চল থেকে কিন্তু প্রচুর পরিমাণে কয়লা উত্তোলন করা হয়ে থাকে। এইবার উত্তোলনের দিক থেকে তৃতীয় স্থানে কি আছে? ঝাড়খণ্ড, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু পাশেই। তাহলে এখান থেকে কতটা কয়লা উত্তোলন করা হয়ে থাকে? 126.44। এখান থেকে এই মিলিয়ন টন কিন্তু কয়লা উত্তোলন করা হয়ে থাকে। এখানে হচ্ছে রাজমহল পাহাড়, করণপুরা আর ঝরিয়া, এই 3টে স্থান থেকে প্রচুর পরিমাণে কয়লা উত্তোলন করা হয়ে থাকে। এবার কয়লা উত্তোলনের দিক থেকে চতুর্থ স্থানে কি আছে? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে দেখো 105.01। এখান থেকে কোথায় কোথায় কয়লা তোলা দেখো? সোহাগপুর, উমারিয়া, আর হচ্ছে পাথরখেরা। এই জায়গা থেকে কিন্তু প্রচুর পরিমাণে কয়লা উত্তোলন করা হয়ে থাকে। এরপরে পঞ্চম স্থানে হচ্ছে তেলেঙ্গানা। তেলেঙ্গানাটা একটু জায়গাটা ছোট হতে পারে, কিন্তু এখান থেকে কিন্তু ভালোই কয়লা উত্তোলন করা হয়ে থাকে। দেখো 59.53 মিলিয়ন টন এখান থেকে কিন্তু কয়লা উত্তোলন করা হয়ে থাকে। এখানে কোথা থেকে কয়লা তোলা হচ্ছে? সিঙ্গারেলি, কামারাম, আর হচ্ছে তান্ডুর। এই কটা জায়গা থেকে কিন্তু প্রচুর পরিমাণে কয়লা উত্তোলন করা হয়ে থাকে। ষষ্ঠ স্থান হচ্ছে কয়লা উত্তোলনে মহারাষ্ট্র। এখান থেকে কয়লা উত্তোলন করা হয় 40.46 মিলিয়ন টন। এখানে কোথায় কোথায় কয়লা পাওয়া যাচ্ছে? নাগপুর, বল্লারপুর, আর হচ্ছে কম্বানি। এই 3টে স্থান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কয়লা উত্তোলন করা হয়ে থাকে। এরপরে দেখো পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে কিন্তু সেই পরিমাণে কিন্তু কয়লা পাওয়া যায় না। আগেকার যুগে পাওয়া যেত, যখন ইংরেজরা ছিল আর কি ভারতবর্ষে, তখন কিন্তু পশ্চিমবঙ্গে অনেকটা কয়লা উত্তোলন করা হয়ে থাকতো। কিন্তু এখন সেই পরিমাণে কিন্তু কয়লা পশ্চিমবঙ্গে পাওয়া যায় না। 27.67, দেখো 27.67 মিলিয়ন টন এখান থেকে কয়লা উত্তোলন করা হয়। রানীগঞ্জ তোমরা জায়গাটা চেনো, আসানসোল এটাও তোমাদের কাছে একটা চেনাশোনা জায়গা, আর অন্ডাল। তাহলে এই 3টে অঞ্চল থেকে বা এই 3টে কয়লা খনি থেকে প্রচুর পরিমাণে কিন্তু কয়লা উত্তোলন করা হয়ে থাকে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের ভারতবর্ষের মেন কয়লা উত্তোলন অঞ্চল। তাহলে আমি আজকে কি কি বিষয় নিয়ে আলোচনা করলাম একবার প্রথম থেকে বলি। ফার্স্ট, কয়লাকে কি কাজে লাগে। দ্বিতীয়, কয়লা শ্রেণী বিভাগ। তৃতীয়, ভারতবর্ষে কোন কোন যুগে কয়লা পাওয়া যায়। 4 নম্বরে আলোচনা করলাম ভারতবর্ষে কোথায় কোথায় কয়লা খনি আছে, আর উত্তোলন হিসেবে কোথা থেকে কতটা পরিমাণ কয়লা উত্তোলন করা হয়ে থাকে। তাহলে আজকের কিন্তু পড়াটা কিন্তু পুরোটাই কিন্তু একটা ডেটা ভিত্তিক, অর্থাৎ তথ্য ভিত্তিক। তাহলে তোমরা যারা দেখো বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র যারা স্কুলে পড়ছে নম্বর পাওয়ার জন্য তাদেরই যে কাজে লাগবে তা কিন্তু নয়। তাহলে এখান থেকে কিন্তু তোমরা যারা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাহলে তোমাদেরও কিন্তু এই ভিডিওগুলো কাজে লাগবে। তো যার জন্য আমি বলছি, যারা ভিডিওগুলো দেখছো তোমরা অবশ্যই লাইক করো। আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, তাহলে তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদের কাছে ভিডিওটা ছড়াও, যাতে তারাও সহজে ভিডিওগুলো পেয়ে থাকে। আর তোমাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আর একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।